মোফাক্কুরুলকে গ্রেপ্তার করা হলো, ইতিমধ্যে খবর পাচ্ছি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমার মনে হয় কলকাতা হাইকোর্টে একটা রাম মূর্তি লাগিয়ে ওখানে পূজাপাঠ শুরু করে দিই, যা শুরু করেছে। মানে এটা তো প্রমাণিত সত্য। মোফাক্কুরুল ইসলাম কি বলেছে গোপন নয়। মোফাক্কুরুল ইসলামের সঙ্গে ডিএমএসপির কি কথা হয়েছে সব জানি। ওইখানে ও সুজাপুরে গেছিলো, ওখানে পথ অবরোধ হচ্ছিল, সেখানে গিয়ে ডিএমএসপির সঙ্গে সহযোগিতা করে কথা বলে মানুষকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। এবং ডিএমএসপি বলেছিল আমরা বিষয়টা দেখছি, 4 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করব। ভালো কথা। মোফাক্কুরুল বলেছিল যে 4 দিনের সমাধান না হলে আমরা আবার আসবো, দেখবো কি তখন কি করা যায়। কিন্তু 4 দিন তো কাটা দূরের কথা, তার পরের দিনে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হলো এবং মুখ্যমন্ত্রী নেচে নেচে মঞ্চে বলে দিলেন আমার সিআইডি ওকে ধরেছে, ওরা দাঙ্গা লাগিয়ে পালাচ্ছিল। তাহলে একটা মুখ্যমন্ত্রী যদি এই পরিমাণ মিথ্যাচার করে, তাহলে তার পুলিশের কি চরিত্র হবে? মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো হচ্ছে। সে গিয়ে শান্তি স্থাপন করলো এবং তার বক্তব্যে কোথাও হিংসা উস্কানি কিচ্ছু ছিল না। সে বলেছিল পদ্ধতি মেনে আমাদের আন্দোলন করতে হবে, শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে। সেই লোকটাকে দাঙ্গাবাজ বলে দিল এবং মিডিয়া সেইটা এত প্রচার করে দিল, লোকে মনে হয় সত্যিই ও কিছু করেছে। অথচ যেখানে গণ্ডগোল হয়েছিল ওটাকে গণ্ডগোল বলবো না আন্দোলন বলবো কি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করলে সেটা আন্দোলন হয়, আর মুসলমানরা কিছু করলে সেটাকে গণ্ডগোল বলা হয়। লক্ষ লক্ষ মানুষ, মালদায় 8 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং লাইন দিয়ে এই মহামান্য জজেরা বসে বসে ঠান্ডা এসি রুমে বসে যাদের সমস্ত ডকুমেন্ট আছে তাদের নাম ডিলিট করছে। এরা একটা অপরাধ করছে, তাদেরকে 6 ঘন্টা ঘেরাও করে রেখেছিল মোথাবাড়ির লোক। তাহলে আমার জীবন জীবিকা চলে যাবে, আমার অস্তিত্ব আমার পরিচয় চলে যাবে, আমার ভবিষ্যৎ বংশধরদের ভারতবর্ষের ঠিকানা মুছে দেওয়া হবে। এই অপরাধ যারা করছে জজ সাহেবরা, মহামান্য জজ সাহেবরা, তাদের 6 ঘন্টা ঘিরে রাখা অপরাধ। আর আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমার নাগরিক হিসাবে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো অধিকার নেই। সেখানে তারা আন্দোলন করেছিল, তাতে সেন্ট্রাল ফোর্স নামিয়ে তাদের নির্মমভাবে মারা হয়। তারা যখন ছত্রভঙ্গ হয়ে যায় পালানোর সময় ওই জজ সাহেবরা গাড়ি চালিয়ে গাড়ির চাকার তলায় কিছু মানুষকে পিষে মারে। একজন লোক স্পটে মারা যায়, একজন মনে হয় হাসপাতালে মারা যায়, প্রচুর লোক ইনজোর্ড হয়। তাহলে এইটাকে গণ্ডগোল বলবেন নাকি পুলিশি আক্রমণ বলবেন না সন্ত্রাস বলবেন? তাহলে এইটাকে দাঙ্গা বলে দেওয়া হলো। অথচ কোনো হিন্দু মুসলমান বা দুটো গোষ্ঠীর দাঙ্গা, কোনো সিপিএম কংগ্রেসের দাঙ্গা, কোনো তৃণমূল বিজেপির দাঙ্গা, এরকম কিছুই না। সাধারণ নাগরিক তার অধিকার নিয়ে গেছিল এবং এত বড় দাবি, যেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমি আন্দোলন করছি, আমি ধর্ণামঞ্চ করছি। তার মানে আপনি যদি এসআইয়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে সেটা ঠিক, আর যদি মুসলমানরা এশায়ের বিরুদ্ধে কথা বলে তারা সন্ত্রাসী হয়ে যাবে। মানে কত দ্বিচারিতা আপনারা দেখবেন। এবং তারপরে ওই ঘটনায় যেখানে মোফাক্কুরুল যায়নি, আমি যে ইনসিডেন্ট বললাম যেখানে গাড়ি চাপা পড়ে মানুষ মারা গেল, যেখানে লাঠিচার্জ হলো, ওখানে মোফাক্কুরুল ভাই যায়নি, ও ছিল সুজাপুরে। সেখান থেকে সে মিটিয়ে দিয়ে চলে গেল উপরে এবং সেখানে বাগডোগরায় তার কাজের জন্য এয়ারপোর্টে গেছে। সে প্রায়ই এয়ারপোর্টে যায়, প্লেনে চড়ে, এটা সবাই জানে। সে পালাচ্ছিল কেন? সে কোনো অপরাধী করেনি, পালাবে কেন? মানে মিথ্যা কি করে সাজাতে পারে এই মিথ্যাশ্রী বলুন। তাকে ধরে এবং আদালতও তাকে 14 দিনের জন্য জেসিতে নিল এবং মালদা কোর্টে কেউ তার হয়ে একটা উকিল দাঁড়ালো না। মানে এরা কি আদালত বিচার দেবে? এই উকিলরা কি ন্যায় বিচার দেবে? এরা একজন নিরীহ মানুষের পক্ষে দাঁড়াতেই পারে না। মানে সবাই এখন উচিত ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তিলক লাগিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন কি করে তাকে বহিষ্কার করে দিল? সে তো বিচারাধীন, তার কোনো অপরাধ এখনো প্রমাণই হয়নি, তার আগেই তো আপনারা তাকে শাস্তি দিচ্ছেন। খালি অপরাধ এইটুকু সে মুসলমান। সে কিন্তু নাগরিক অধিকারের কথা বলেছে, সংবিধানের কথা বলেছে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘৃণ্য চরিত্র সামনে এসছে। উনি যে হিন্দুত্ববাদী নেত্রী এবং উনি যে আরএসএস এর দুর্গা, আর কিছুটি আর গোপন থাকলো না। আমরা শুনে এসছি এবং বিভিন্ন বিরোধী দলগুলো অভিযোগ করেছেন যে মমতা ব্যানার্জি হলো আরএসএস এর দুর্গা। এই মমতা ব্যানার্জিকে আরএসএস যে উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল দল তৈরি করেছিল, সেই মূল কাজটা কি মমতা ব্যানার্জি শুরু করেছে? ইতিমধ্যেই আপনারা জানেন যে জঙ্গিপুরে রামনবমী নিয়ে যে গন্ডগোল, যেভাবে মানুষের এক সম্প্রদায়ের মানুষকে অত্যাচার চালানো হয়েছে, সেটাকে সম্পূর্ণ মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে কোনো প্রচারে আলোয় আনা হয়নি। কি বলুন? দেখেন, শুধু তো রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুরের ঘটনা না, আমরা কবে থেকে দেখে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু থেকে দেখে এসেছি আমরা, ভাটপাড়া, ত্রেণীপাড়া, এদিকে শামপুর, ওদিকে বেলডাঙ্গা, এদিকে ধুলোগড়, ধুলিয়ান, ফারাক্কা, খড়গপুর, মিদনাপুর, নাম বললে শেষ হবে না, বারাসাত, চলেই আসছে দাঙ্গা চলিয়ে। এবং প্রতিটা দাঙ্গার প্যাটার্ন এক। আরএসএস প্রথমে নামবে,
প্রথমে হয়তো মারবে, কাউকে কিছু করবে, তারপরে মুসলিম ছেলেরা স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাবে, তখন র্যাব নেবে, তাদের ছত্রভঙ্গ করবে, তাদেরকে ধরবে বাড়ি বাড়ি থেকে। সব থেকে মুশকিল কি, যারা পথেও ছিল না, কোনো দাঙ্গাতেও ছিল না, রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে তুলে এনে তাদের জেলে পুরবে, তাদের 14-15টা ধারা দেবে, তারা 1 বছর 2 বছর 3 বছর জেলে কাটবে, তাদের জমি জায়গা বিক্রি হয়ে শেষ হয়ে যাবে। এটা একটা প্যাটার্ন মুসলিম সমাজকে আতঙ্কিত করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং যেটা আপনি বলছেন জঙ্গিপুরের ঘটনা, রামনবমীর দিনে, রামনবমীতে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারা অস্ত্র নিয়ে নামতে পারেন, কোনো অসুবিধা নেই, আর আমি তৃণমূলের ভাইদের বলছি আমার সংখ্যালঘু ভাইদের সুরক্ষার ব্যবস্থা করুন। মানে একদিকে উনি আগুনও লাগাবেন আর অন্যদিকে ফায়ার ব্রিগেডকে বলবেন আপনারা একটু জল টল নিয়ে প্রস্তুত থাকবেন, এরকম দ্বিচারিতা। এবং রঘুনাথগঞ্জে এই ঘটনাটা পুরো প্রিপ্ল্যান্ড হয়েছে, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুজনের উপস্থিতি ওরা তাড়িয়ে তামাশা দেখেছে, শুধু হাততালিটা দেয়নি, এবং ওরা লাইন দিয়ে লোককে মেরেছে, রক্তাক্ত করেছে, দোকান লুট করেছে, আগুন লাগিয়েছে। এবং তারপরে আপনি যে বলছেন ধরেনি কাউকে, না ধরেছে যে কজনকে, তাদের মধ্যে বেশিরভাগই মুসলিমদেরই ধরে তুলে নিয়ে গেছে, 20-30 জনকে তুলেছিল প্রথম রাউন্ডে। তো এইটা হচ্ছে চরিত্র, মানে কিছু হোক না হোক মুসলিম বিরোধী অ্যাকশন হবে। এবং এই দাঙ্গাগুলো করানোর পরেই মুখ্যমন্ত্রী কি বললেন, এই দেখছেন এরা এখনো ক্ষমতায় আসেনি, অভিষেক বললো ক্ষমতা আসেনি, কি করছে? আরে ওরা তো ক্ষমতায় আসেনি, আপনাকে তো ক্ষমতা রেখেছি, আপনি কি করেছেন? এরা এই দাঙ্গাটা করায় ভয় দেখানোর জন্য। দেখো বিজেপি আসলে তাহলে আরও কি হবে, এই ছড়ি দিয়ে মেরে মাস্টারমশাই যেমন বাচ্চাদের পড়ায়, মুখ্যমন্ত্রী ওই আরএসএসটাকে রেখেছে ছড়ির মতো ব্যবহার করে আমাদেরকে ধমকানো মারকানো, এই আমাকে ভোট দে, তা নাহলে তোদের অবস্থা খারাপ হবে। ওই শামসেরগঞ্জে গিয়ে বললো তো আমাকে ভোটটা দেবেন যদি বাঁচতে চান, নাহলে বিজেপি আসলে আপনাদের কি হাল হবে দেখে নেবেন। মানে আমরা সেই মারও খাবো, আতঙ্কেও থাকবো, আবার ধমকও খাবো, মারও খাবো, আবার ওনাকেই ভোট দেবো, একই ফর্মুলা। আমাদেরই সহপাঠী একরামুল বাঙালি, তিনি একজন সাংবাদিক, তিনি সবসময় সত্য কথা তুলে ধরার চেষ্টা করে। তিনি মোফাক্কুরুলের সঙ্গে ছিলেন বলে তাকেও গ্রেফতার করা হলো। এটা কেমন ধরনের? এটা মানে কি বলবো, এত নোংরা ঘটনা। আকরামুল বাগানি কট্টর আরএসএস বিরোধী, বিজেপির বিরোধী এবং প্রো তৃণমূল, এবং ও বিলিভ করে যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় কোনো শক্তি নেই, তাই তৃণমূলকে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তৃণমূলের শত ভুল হলে, অন্যায় হলেও কিন্তু তৃণমূল ছাড়া যদি অন্যদিকে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে, এই বিশ্বাসে সে কিন্তু লাগাতার ন্যারেটিভ করে এসছে। সে কিন্তু আইএসএফের সমর্থক না, হুমায়ুনের সমর্থন না, মিমের সমর্থন না। অতএব এইরকম একটা সেকুলার মাইন্ডের ছেলে, তৃণমূল তাকে জবাই করে দিল, তার জীবনটাও নষ্ট করে দিল, তার বিরুদ্ধে যে কেস দিল, সে বেচারা এখন জেল খাচ্ছে। একটা নিরীহ মানুষ, একটা মিডিয়ার মানুষ, ক পয়সা রোজগার করে বলুন তো, তার এখন কেস লড়বে কি, তার পরিবারটাকে কি চালাবে? ওদের শুকনো শুধু হিন্দুত্ববাদী রাজনীতি করার জন্য, হিন্দুদের খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্রেডিট নিলেন মঞ্চ নেমে আমি দাঙ্গাবাজদের ধরে নিয়েছি অমুক তমুক। আসলে এখন উনি হিন্দুদের খুশি করতে ব্যস্ত, যে মুসলমানদের উনি টাইট দিচ্ছেন, তার জন্য একটা নিরীহ মানুষকে তার লাইফ তিনি ধ্বংস করতে পারলেন। এরকম বর্বর নিষ্ঠুর মুখ্যমন্ত্রী আমি ভারতবর্ষে দেখিনি। আমার মনে হয় বিজেপি স্বয়ং আমাদের যা ক্ষতি করবে তার থেকে অনেক বেশি ক্ষতি ওই মাশাল্লাহ ইনশাল্লাহ করে আর ইফতার খেয়ে আমাদের 12টা উনিই বাজিয়েছেন। বিজেপি ডাইরেক্ট চলে আসলে মনে হয় এত বিভৎস, এত অন্যায়, আমাদের এত অত্যাচার হতো না।